हाय फ्रेंड्स, আগের ভিডিওতে আমরা সোর্স আর মেথড পড়েছিলাম নেটওয়ার্ক অ্যানালাইসিস করার জন্য। আজকে আমরা কিরচফস ল পড়ব। তো যারা সাবস্ক্রাইব করেছো খুব ভালো কথা, তারা লাইক আর শেয়ার করে দাও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। তো চলো আজকের টপিক শুরু করা যাক। কিরচফস ল। দেখো কিরচফ ল কখন ইউজ করা হয় না, when the circuit becomes complicated, the voltage and current cannot be determined by Ohm's law, then we use Kirchhoff's law to solve this type of circuit। হয়েছে? তাহলে দেখো একটা জিনিস বারবার আমরা বলছি যে যখন সার্কিট কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তো এই সার্কিট কমপ্লিকেটেড হয়ে যাওয়ার মানে কি? সার্কিট কমপ্লিকেটেড হয়ে যাওয়ার মানে একের অধিক এনার্জি সোর্স যদি থাকে তখন আমরা বলি যে সার্কিট কমপ্লিকেটেড হয়েছে। তাহলে দেখো যদি একটা মাত্র এনার্জি সোর্স থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা কারেন্ট আর ভোল্টেজের ভ্যালু অতি সহজে ওহমসের ল লাগিয়ে মানে ওহমের সূত্র ব্যবহার করে বের করে নিতে পারি। ভি ইকালস টু আই আর হয়েছে, ওইখান থেকে ভি এর ভ্যালু আই ইকালস টু ভি আপন আর, ওখান থেকে আই এর ভ্যালু বার করে নিতে পারি। কিন্তু যখন একাধিক এনার্জি সোর্স হয়ে যাবে, দুইটা কারেন্ট সোর্স বা দুটা ভোল্টেজ সোর্স বা একটা কারেন্ট সোর্স বা একটা ভোল্টেজ সোর্স দুটো একসঙ্গে থাকবে, তখন সেই সার্কিটকে আমরা বলি কি কমপ্লিকেটেড সার্কিট। তো ওইরকম কন্ডিশানে তখন আমরা ওহমসের ল লাগিয়ে ওইখান থেকে ভোল্টেজের ভ্যালু আর কারেন্টের ভ্যালু বার করতে পারি না। হয়েছে? তখন আমাদের আলাদা সব যে টেকনিকগুলো আছে, কেসিএল, কেভিএল, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, এইগুলা করে আমরা কারেন্টের ভ্যালু বার করি। হয়েছে? তাহলে দেখো কিরচফস লতে বলা হয়েছে যে যখন সার্কিটটা কমপ্লিকেটেড হয়ে যাবে তখন আমরা ওহমসের ল ব্যবহার করতে পারবো না, তখন তার জন্য কিরচফ দুটো সূত্র দেন। কি না, একটা হচ্ছে কিরচফস কারেন্ট ল যাকে আমরা কেসিএল বলি, আর একটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল যাকে আমরা কেভিএল বলি। হয়েছে? একে অনেকে কিরচফস মেশ লও বলে, একে অনেকে কিরচফস নোড লও বলে। হয়েছে? তো এরপরে স্লাইডে আমরা কিরচফস কারেন্ট ল বা কেসিএল সম্পর্কে আলোচনা করব। দেখো তাহলে এখন আমরা আলোচনা করব কেসিএল, কিরচফস কারেন্ট ল বা কিরচফ ফার্স্ট ল, কিরচফস নোডস ল, অনেক কিছু বলা হয় একে। তাহলে দেখো এতে কি বলা হয়েছে না, ইট স্টেটস, বলে নি বাংলায় কি বলা হয়েছে না, এতে বলা হয় যে কোনো একটা জাংশানে যতগুলা কারেন্ট আছে তার অ্যালজেব্রিক যোগফল 0 হয়, বা অন্য কথায় একে বলা হয় যে একটা জাংশানে ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্ট সবসময় সমান হয়। হয়েছে? তাহলে দেখো এবার কি বলেছে, ইট স্টেটস দ্যাট ইন এনি ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ 0। তাহলে দেখো এই হচ্ছে একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। এখানে হচ্ছে কি যে যতগুলা কারেন্ট ও জাংশনে মিলিত হচ্ছে, ঠিক আছে, এদের যোগফল সবসময় 0 হবে, এটা কিরচফস বলেছিলেন। বা এটাকে অন্যভাবে কি বলা যায় না, ইন এ জাংশন, একটা জাংশনে টোটাল ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু টোটাল আউটগোয়িং কারেন্ট। হয়েছে? একটা জাংশনে যে পরিমাণ কারেন্ট ঢুকছে ঠিক সেই পরিমাণ কারেন্ট বাইরে বেরিয়ে যাবে। হয়েছে? এবার দেখো চিহ্নের ব্যাপার থাকে, তাহলে সাইন কনজারভেশন কি আছে? সাইন কনজারভেশন যে এটাই ধরতে হবে কোনো কথা নয়, তোমরা চাইলে উল্টোটাও ধরতে পারো, ঠিক আছে। কিন্তু পুরো প্রবলেমের ক্ষেত্রে, একটা প্রবলেম ধরো কেসিএলের করছো, পুরোটা প্রবলেমের ক্ষেত্রে তোমাকে একই ধরে যেতে হবে, ঠিক আছে। তুমি মাঝখানে চেঞ্জ করে দেবে বললে তখন কিন্তু চিহ্নের গোলমাল হয়ে যাবে, তখন অ্যান্সার একই আসবে, নাম্বারটা একই আসবে, কিন্তু চিহ্নটা উল্টা হয়ে যাবে। হয়েছে? তাহলে দেখো সাধারণত সবাই যেটা ধরে, ঠিক আছে, ওটাই তো। জেনারেলি ইনকামিং কারেন্ট টেকেন অ্যাজ পজিটিভ অ্যান্ড আউটগোয়িং কারেন্ট টেকেন অ্যাজ নেগেটিভ। ইনকামিং কারেন্ট মানে কি, ওই জাংশনে যে কারেন্টটা এসে ঢুকছে, হয়েছে, সেটাকে আমরা পজিটিভ ধরি, প্লাস ধরি, আর ওই জাংশন থেকে যে কারেন্টটা বাইরে বেরিয়ে যাচ্ছে তাকে আমরা নেগেটিভ মাইনাস ধরি। যেমন এখানে I1 আর I4 দেখো ও জাংশনে ঢুকছে, তার জন্য I1 আর I4 হবে প্লাস, আর ও জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে I2, I3, I5, I6, তাহলে I2, I3, I5 আর I6 হবে মাইনাস। হয়েছে? তাহলে দেখো এটাই এখানে বলে দিয়েছি যে ইন দ্য গিভেন ফিগার, এই ফিগারে
I1 I2 I3 I4 I5 I6 ছটা কারেন্ট কি হচ্ছে মিটিং হচ্ছে, কোথায় মিট করছে না ও জাংশানে। তাহলে এখানে এই ছটা কারেন্ট I1 I2 I3 I4 I5 আর I6, I1 I2 I3 I4 I5 I6 মিট করছে কোথায় না ও জাংশানে হয়েছে। তাহলে অ্যাজ পার কেসিএল কিরচফসের নিয়ম অনুযায়ী কি হবে না যতগুলা কারেন্ট আছে তার অ্যালজেব্রিক সাম কত হবে 0 হবে। তাহলে দেখো I1 ঢুকছে পজিটিভ, সাইন কনজারভেশন, ইনকামিংকে আমরা পজিটিভ ধরেছি, আউটগোয়িংকে নেগেটিভ ধরেছি। I2 কী হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস I2। I3ও কী হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস I3। I4 কী হচ্ছে আবার এই জাংশানে ঢুকছে, তাহলে প্লাস I4। I5 কী হচ্ছে বেরিয়ে যাচ্ছে জাংশান থেকে, মাইনাস I5। I6ও বেরিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস I6। এদের অ্যালজেব্রিক সামটা কত হবে বলা হয়েছিল, কিরচফস কত হবে বলে বলেছিলেন 0, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এবার যদি করি তাহলে কি হবে, এখানে দেখো প্লাসগুলো I1 আর I4 প্লাস আছে, এরা বাম দিকে থেকে গেল। মাইনাসগুলো যদি সমান চিহ্নের ওই দিকে চলে যায় কি হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তাহলে সমান চিহ্নের ওই দিকে চলে গেছে, তাহলে এই জন্য I2 I3 I5 I6 এগুলা প্লাস হয়ে গেছে হয়েছে। তাহলে এবার কি হয়ে গেল, এখান থেকে এটা হচ্ছে কি আমার টোটাল ইনকামিং কারেন্ট, এই দুটা কারেন্ট ঢুকেছে আর এই চারটে কারেন্ট কি হয়েছে বেরিয়ে গেছে, তাহলে টোটাল ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু টোটাল আউটগোয়িং কারেন্ট। এটা হচ্ছে কেসিএল। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা কেভিএল আলোচনা করব। কেসিএল হলো, এবার দেখো কেভিএল। কেভিএল অর্থাৎ কিরচফস ভোল্টেজ ল, কেভিএল। ইট স্টেটস দ্যাট, এটাতে কি বলা হয়েছে আগে বাংলাতে বলে নিই একটু, যে দেখো ভোল্টেজ মানে কারেন্ট মানে যেমন একটাই ছিল ফ্লো কারেন্ট হয়েছে, ভোল্টেজ কিন্তু আমরা দু রকমভাবে অবটেন করতে পারবো। কি কি না, একটা হচ্ছে ব্যাটারির ইএমএফ, ওটা তো জানো যে 10 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি, সেটা হচ্ছে একটা ব্যাপার হয়েছে। আর একটা কি, যে যখন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন আমরা যখন সিরিজ কম্বিনেশান পড়েছিলাম তখন আমরা বলেছিলাম না যে যখন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন একটা ওহমিক ড্রপ করবে হয়েছে। তো সেই ওহমিক ড্রপ সেটাও কি ওয়ান টাইপ অফ ভোল্টেজ হয়েছে। তাহলে কেসিএলে যেমন আমরা শুধুমাত্র ফ্লোয়িং কারেন্টকে কনসিডার করেছিলাম, এখানে আমাদের দুটো জিনিস কনসিডার করতে হবে হয়েছে। একটা হচ্ছে কি ব্যাটারির ইএমএফ, সেটা হচ্ছে এক প্রকারের ভোল্টেজ, আর একটা হচ্ছে কি ওহমিক ড্রপ, মানে রেজিস্টারের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস করবে তখন যে ভোল্টেজটা ড্রপ করবে, দুটাকেই আমাদের ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে হয়েছে। তো এটাও সেই একই রকম। এখানে কিরচফস কি বলেছেন যে একটা মেশের মধ্যে, মেশ মানে কি ক্লোজ লুপ, ওর মধ্যে দ্য অ্যালজেব্রিক সাম অফ মানে যতগুলা তোমার ওহমিক ড্রপ থাকবে আর ব্যাটারির ইএমএফ থাকবে তার যোগফল সবসময় কী হবে 0 হবে হয়েছে। এটা মেশ ল নামেও পরিচিত। তাহলে দেখো কি বলেছেন, ইট স্টেটস দ্যাট ইন এ মেশ, মেশ আগেই বলা হয়েছে যে একটা ক্লোজ পাথ হয়েছে যার মধ্যে কোনো এলিমেন্ট দ্বিতীয়বার কাউন্টেড হবে না হয়েছে। তাহলে ইন এ মেশ the algebraic sum of ohmic drop plus the algebraic sum of EMF is 0 হয়েছে। তাহলে একটা ক্লোজ মেশের মধ্যে ব্যাটারির যে ইএমএফ আছে আর কারেন্ট প্রবাহিত হওয়ার রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য যে ওহমিক ড্রপ আছে তাদের টোটাল যোগফলটা কি হবে 0 হবে হয়েছে। এটা আবার কি ইট ইজ অলসো নোন অ্যাজ মেশ ল, এটাকে মেশ লও বলা হয় হয়েছে। এবার দেখো আমরা কেসিএলের ক্ষেত্রে যেরকম সাইন কনজারভেশন দেখেছিলাম, কেভিএলের ক্ষেত্রেও সাইন কনজারভেশন হবে। কেসিএলের সাইন কনজারভেশন কী ছিল না, টুয়ার্ডস দ্য নোড, নোডের দিকে যখন আসবে বা জাংশানের দিকে যখন আসবে তখন ওই কারেন্টটাকে আমরা কী ধরতাম পজিটিভ, আর জাংশান থেকে যে কারেন্টটা বেরিয়ে যাবে তাকে আমরা ধরবো নেগেটিভ হয়েছে। ওখানে শুধু ফ্লোয়িং কারেন্ট ছিল তার জন্য একটা রুল হয়েছিল। এখানে দেখো ইএমএফের জন্য একটা হবে আর ওহমিক ড্রপের জন্য একটা হবে হয়েছে। ইএমএফের জন্য তাহলে কী আছে যে পোটেনশিয়ালে যদি রাইজ হয় তাহলে আমরা পজিটিভ ধরবো, পোটেনশিয়ালের যদি ফল হয় তাহলে আমরা নেগেটিভ ধরবো। কারেন্টের অ্যাক্রসে যদি ওহমিক ড্রপটা হয় সেটা নেগেটিভ হবে, কারেন্টের উল্টো দিকে অপোজিটে যদি ওহমিক ড্রপ হয় তাহলে সেটা নেগেটিভ হবে, পজিটিভ হবে। তাহলে দেখো ফর ইএমএফ কি বলা আছে, এ রাইজ ইন পোটেনশিয়াল টেকেন অ্যাজ পজিটিভ হয়েছে। তাহলে এরকম তোমরা সার্কিটের মধ্যে এরকম ব্যাটারির ফিগার দেখতে পাবে। তাহলে আমরা যখন
ক্যালকুলেট করব, আমরা যদি ব্যাটারির ছোট প্রান্ত থেকে বড় প্রান্তের দিকে যাই, ধরো এদিক থেকে এদিকে যাই, তাহলে আমাদের কি হবে, ভোল্টেজ বাড়বে, আর ভোল্টেজ বাড়লে ইএমএফ বাড়বে, আর ইএমএফ বাড়লে সেটাকে আমরা কি করব, পজিটিভ হিসাবে গণ্য করব। এর উল্টো কেসটা, এ ফল ইন পোটেনশিয়াল টেকেন অ্যাজ নেগেটিভ। যদি এইরকম হয়, আমরা যদি ব্যাটারির যে বড় টার্মিনাল আছে তার থেকে ছোট টার্মিনালের দিকে যাই, তাহলে কি হচ্ছে, পোটেনশিয়ালে ড্রপ হচ্ছে। তাহলে যখন পোটেনশিয়ালে ড্রপ হবে তখন আমরা এখানে কি ধরবো, নেগেটিভ সাইন ধরবো। হয়েছে। এরপরে ওহমিক ড্রপের ক্ষেত্রে কি আছে দেখো, ওহমিক ড্রপ অ্যালং দ্য ডিরেকশান অফ কারেন্ট। যখন এই দেখো এইখানে এইদিকে রেজিস্টার আছে, কারেন্ট ওইদিকে যাচ্ছে, তাহলে এদিকে যে ওহমিক ড্রপটা হবে, ধরো এখানে কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্সটা হচ্ছে 10 ওহম, তাহলে এখানে যেটা হবে সেটা হবে -10 ভোল্ট। হয়েছে। আবার এর উল্টো কন্ডিশনটা, ওহমিক ড্রপ অপোজিট টু দ্য ডিরেকশান অফ কারেন্ট টেকেন অ্যাজ পজিটিভ। এই যে এটা দেখানো হয়েছে, এটা 1 অ্যাম্পিয়ার আর এটা 10 ওহম, যদি এদিক থেকে আমরা ক্যালকুলেট করে আসি তাহলে এটা কত হয়ে যাবে, +10 ভোল্ট হয়ে যাবে। বোঝা গেছে। তাহলে ব্যাটারির ক্ষেত্রে কি হবে, লোয়ার টার্মিনাল থেকে হায়ার টার্মিনালে মানে মাইনাস থেকে প্লাসে গেলে আমাদের চিহ্ন হবে প্লাস, আর প্লাস থেকে যখন আমরা মাইনাসের দিকে যাব তখন আমাদের চিহ্ন হবে মাইনাস। আর ওহমিক ড্রপের ক্ষেত্রে যখন আমরা কারেন্টের ডিরেকশান আর আমরা যে ডিরেকশানে যাচ্ছি ওইটা যদি একই হয় তাহলে ওটাকে আমরা ধরবো নেগেটিভ, আর তার উল্টাটা যখন হবে, কারেন্টের ডিরেকশানের উল্টা দিকে যখন আমরা যাব তখন সেটাকে আমরা ধরবো পজিটিভ। হয়েছে। এবার তোমরা যদি বলো যে এইটাকে নেগেটিভ ধরবে, এইটাকে পজিটিভ, এইটাকে পজিটিভ ধরবে, এইটাকে নেগেটিভ, কোনো ব্যাপার না, একই হবে অ্যান্সার। ঠিক আছে। কিন্তু পুরাটা নিউমারিক্যাল যখন সলভ করবে তখন পুরাটাই এই একই কন্ডিশানটা ধরতে হবে, না হলে কিন্তু ভ্যালু একই থাকবে, চিহ্নের গড়বড় হয়ে যাবে। বারবার বলা হচ্ছে যেরকম খুশি তোমরা ধরতে পারো, কিন্তু এইটা সবাই ধরে আসে। ঠিক আছে। তোমরা যদি এ চক্রবর্তীর বইও দেখো সেখানে ওই রুলটা ফলো হবে। ঠিক আছে। তার জন্য এটা ধরাই ভালো। ঠিক আছে। এরপরে আমরা নিউমারিক্যাল প্রবলেম করব। দেখো তাহলে এই একটা সার্কিট দেওয়া আছে বা মেশ দেওয়া আছে, তো এর ক্ষেত্রে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেখব যে ফর্মুলা কি হয়। অ্যাকচুয়ালের অ্যাপ্লিকেশানটা দেখার জন্যই এটা করা। তাহলে দেখো এটা ক্লোজ লুপ, মানে যে বিন্দু থেকে শুরু করব সেই বিন্দুতে শেষ করতে হবে। তাহলে এ বিন্দু থেকে আমরা ধরে নিচ্ছি শুরু করব, তাহলে ক্লোজ লুপটা কী হবে, এ বি সি ডি এ। হয়েছে। তাহলে দেখো আমরা লিখেছি অ্যাপ্লাইং কেভিএল টু মেশ এ বি সি ডি এ। হয়েছে। তাহলে এ বিন্দুতে পোটেনশিয়াল কী হবে, ভিএ। হয়েছে। তাহলে আমরা লিখে দিলাম ভিএ। এরপরে দেখো এখানে কি হবে, ব্যাটারি ইএমএফ হবে না ওহমিক ড্রপ হবে, অবভিয়াসলি ওহমিক ড্রপ হবে, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট পাস করছে। তাহলে আমরা দেখে নেব ওহমিক ড্রপের দেখো রুল কী আছে, ওহমিক ড্রপের রুল আছে কারেন্টের ডিরেকশানের দিকে গেলে কি হবে, নেগেটিভ হবে। দেখো আমরাও যেদিকে যাচ্ছি কারেন্টও একই দিকে যাচ্ছে, তাহলে কি হবে, নেগেটিভ হবে। তাহলে প্রথমে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, তারপর এখানে ওহমিক ড্রপ কি হয়, আই আর হয়। তাহলে এখানে আইর ভ্যালু কত আছে, I1, আর এর ভ্যালু কত আছে, R1। তাহলে VA মাইনাস I1 ইন্টু R1। এরপরে দেখো এখান থেকে চলে আসলাম, এরপরে এখানে আমরা কি পেয়ে যাব, ইএমএফ পেয়ে যাব, ব্যাটারি ইএমএফ। তাহলে ব্যাটারি ইএমএফে কী বলা আছে যে রাইজ ইন পোটেনশিয়াল টেকেন অ্যাজ পজিটিভ আর ফল ইন পোটেনশিয়াল টেকেন অ্যাজ নেগেটিভ। তাহলে দেখো আমরা যেদিকে যাচ্ছি এইরকম ফিগারটা আছে না, এরকম ফিগারটা আছে, এইরকম ফিগারটা আছে, নেগেটিভ টার্মিনালের থেকে পজিটিভ টার্মিনাল, ছোট দাঁড়ির থেকে বড় দাঁড়ির দিকে আমরা যাচ্ছি, তাহলে এটা কী হবে, পজিটিভ হবে। এই জন্য প্লাস, এর ইএমএফ কত দেওয়া আছে, E1 দেওয়া আছে, তাহলে প্লাস E1 লিখে দিলাম। তারপর আবার আসলাম এখান থেকে, দেখো এখানে কি হচ্ছে, কারেন্টের উল্টা দিকে আমরা আসছি, এদিকে কারেন্ট যাচ্ছে এদিকে, কারেন্টের ডিরেকশান দেওয়াই আছে ফিগারে, প্রবলেম ফিগারে। হয়েছে। তাহলে কারেন্টের উল্টা দিকে কি হয়, ওহমিক ড্রপ। দেখো এখানে ফিগারে কেউ দেখিয়ে দিয়েছি, কারেন্টের উল্টা দিকে কি হয়, পজিটিভ হয়, তাহলে পজিটিভ চিহ্ন বসিয়ে দিলাম। আর ওহমিক ড্রপ কি হয়, IR, এখানে আইর ভ্যালু কত আছে, I3, আর এর ভ্যালু কত আছে, R2, তাহলে প্লাস I3 R2। এরপর আবার আসলাম, দেখো এখানে আবার ব্যাটারি পেলাম। ব্যাটারিতে কি হয় যে যখন আমরা পোটেনশিয়ালের ফল হয়, মানে বড় টার্মিনালের থেকে ছোট টার্মিনালের দিকে যাই, তখন কি হয়, নেগেটিভ হয়। তাহলে দেখো এখানে বড় টার্মিনালের থেকে ছোট টার্মিনালের দিকে যাচ্ছি, আমরা যাব কোথায়, আমরা যাব তো এ বিন্দুতে, তাহলে এটা কত হবে, মাইনাস E2। এরপরে দেখো আবার কারেন্টের ডিরেকশানের দিকে আমরা যাচ্ছি, এখানে ওহমিক ড্রপ কী হবে, নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ চিহ্ন, I ইন্টু আর, আইর ভ্যালু I4, আর এর ভ্যালু R3। আবার কি বলেছিলেন কিরচফ সাহেব বলেছিলেন কি যে এর টোটাল যে যোগফলটা হবে, অ্যালজেব্রিক সামটা হবে, সেটা কত হবে, 0 হবে, তাহলে ইকুয়ালস টু 0। এবার ওই প্লাস মাইনাসগুলোকে এদিক ওদিক করে নিয়েছি, তাহলে এদিকে প্লাসে কী কী ছিল, VA ছিল, E1 ছিল,
আর i3 r2 ছিল, তাহলে দেখো বাম দিকে লিখেছি va প্লাস e1 প্লাস i3 r2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কি লিখবো, যতগুলো মাইনাস ছিল রাইট হ্যান্ড সাইডে চলে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে e2 i1 r1 আর i4 r3 e2 প্লাস i1 r1 প্লাস i4 r3 হয়েছে। তাহলে এটা হলো কেভিএল বা মেশ ল হয়েছে। বেশ, এরপর আমরা প্রবলেম করব কেসিএল আর কেভিএল এর। দেখো একটা কেসিএল এর উপর ভিত্তি করে একটা নিউমারিক্যাল প্রবলেম দেওয়া আছে বাই ইউজিং কেসিএল অ্যান্ড ওহমস ল ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড পোলারিটি অফ কারেন্ট আই ইন দ্য গিভেন ফিগার। এটা আমাদের ফিগার দেওয়া আছে, একটু বেঁকে গেছে। দেখো তাহলে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে প্রথম আসছে i1 কারেন্ট, এর ভ্যালু এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। তারপরে এ পয়েন্টে নেক্সট ব্রাঞ্চে এ পয়েন্টে ইনকামিং হচ্ছে 30 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স। তারপরে আবার i2 কারেন্ট ইনকামিং হচ্ছে এ পয়েন্টে, তার অ্যাক্রসের রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। তারপরে আবার এ বিন্দু থেকে 3 ওহম i3 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, যার অ্যাক্রসে রেজিস্টার হচ্ছে 4 ওহম। আর সবথেকে শেষের ব্রাঞ্চে 8 এম্পিয়ার কারেন্ট সোর্স বেরিয়ে যাচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে হয়েছে। এবার দেখো তাহলে যে কোনো একটা নোড ধরে নেব, হয় নোড এ না হলে নোড বি। আমরা নোড এ কে ধরলাম, তাহলে অ্যাপ্লাইং কেসিএল টু নোড এ, এই এ নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এ নোড থেকে i1 কারেন্ট বেরাচ্ছে না ঢুকছে, বেরাচ্ছে, তাহলে বেরানো কারেন্টকে আমরা কি বলি, নেগেটিভ ধরি, ঠিক আছে। তাহলে -i1 হয়েছে। তারপরে দেখো এ নোডে এই 30 এম্পিয়ারের কারেন্ট সোর্স কি হচ্ছে, ঢুকছে, তাহলে +30। তারপরে এই i2টাও কি হচ্ছে, এ নোডে ঢুকছে +i2। i3 কি হচ্ছে, এ নোড থেকে বেরিয়ে আসছে -i3। আর 8 এম্পিয়ারের যে কারেন্ট সোর্স আছে ওটাও কি হচ্ছে, এ বিন্দু থেকে বাইরে বেরিয়ে আসছে, তাহলে -8। এদের অ্যালজেব্রিক সাম কত হবে, 0 হবে, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে দেখো -i1 +i2 -i3, এখানে ছিল +30 -8, কত হয়ে যাবে, +22 ইকুয়ালস টু 0। প্রত্যেকটাই মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা মাইনাস, যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে যাবে, যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে i1 -i2 +i3 -22 ইকুয়ালস টু 0। এবার -22টাকে সমানের ওদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে i1 -i2 +i3 ইকুয়ালস টু 22, 1 নম্বর সমীকরণ হয়েছে। এবার দেখো এইখানে আমরা কি করব, ওহমসের সূত্র লাগাবো হয়েছে এই ব্রাঞ্চটার জন্য। এখানে আমরা কারেন্ট জানি আর রেজিস্ট্যান্স জানি। তাহলে এবার দেখো এই যে সবগুলা ব্রাঞ্চ আছে এগুলা কি কানেকশানে আছে বলো দেখি, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাহলে সহজ কথা কী হবে, প্যারালাল কানেকশানে আছে। প্যারালাল কানেকশানে আমরা আগেই বলেছি কি হয়, ভোল্টেজ সবসময় সেম হয়। তাহলে এই ব্রাঞ্চেও যদি ভোল্টেজ ভি, এই ব্রাঞ্চেও ভি, এই ব্রাঞ্চেও ভি, প্রত্যেকটা ব্রাঞ্চে ভোল্টেজ ভি হবে হয়েছে। তাহলে এখানে দেখো আমরা কারেন্টের ভ্যালু i1 যখন বার করবো, ভোল্টেজ জানি আর রেজিস্ট্যান্সের ভ্যালু জানি, তাহলে i ইকুয়ালস টু কী হয়, v/r। তাহলে i1 ইকুয়ালস টু, এখানে ভি কত, ভি তো সব জায়গায় ভি, প্যারালাল কানেকশান আছে মানে, আর এখানে r এর ভ্যালু কত আছে 2, তাহলে i1 এর ভ্যালু কত হয়ে যাবে, v/2 হয়েছে। এরপরে দেখো i1 এর যা ডিরেকশান আছে, i2 ডিরেকশান কি, তার উল্টো দিকে। তাহলে i1কে যদি আমরা প্লাস ধরেছি, i2কে অবভিয়াসলি আমাদের কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। তাহলে প্রথমে মাইনাস, ভোল্টেজ তো সেম প্রত্যেক ব্রাঞ্চের অ্যাক্রসে ভি, এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স কত আছে দেখো 6 ওহম, তাহলে v/6। আর i3তে কি হবে, এখানেও ভোল্টেজ ভি, এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স কত 4, তাহলে v/4। এবার দেখো i1 i2 i3-র ভ্যালু পেলাম আমরা ভি এর রেসপেক্টে, তাহলে ওটাকে আমরা কি করব, 1 নম্বর ইকুয়েশনে পুট করে দেবো। অ্যাপ্লাইং দ্য ভ্যালু অফ i1 i2 i3 ইন ইকুয়েশন 3 লেখা হয়ে গেছে ভুলে, 1 হবে, ইকুয়েশন 1। তাহলে কি ছিল, i1 এর ভ্যালু কত, v/2। তারপরে কি ছিল, মাইনাস ছিল, মাইনাস, আবার i2-র ভ্যালু কত, -v/6, তাহলে আবার -v/6, প্লাস i3-র ভ্যালু কত, v/4 ইকুয়ালস টু 22। তাহলে এটা কত হয়ে গেল, v/2 প্লাস v/6 প্লাস v/4 ইকুয়ালস টু 22।
2 6 আর 4 2 6 4 এর এলসিএম 12, 2 6 4 এর লসাগু 12। তাহলে এবারে এটা কি হবে 2 6 12 আর 6 ভি হয়ে গেল, এটা 6 2 12 প্লাস 2 ভি হয়ে গেল, 4 3 12 প্লাস 3 ভি হয়ে গেল ইকুয়ালস টু 22 হয়েছে। তাহলে এখানে দেখো কত হয়ে যাবে 6 2 8 3 11, 11 ভি আপন 12 ইকুয়ালস টু 22 হয়েছে। এবার দেখো 11 আর 22 কেটে গেল, তাহলে এবার বজ্রগ্রহণ করে দিলে ভি এর ভ্যালু কত হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশান করে ভি এর ভ্যালু আমরা পেয়ে যাব 24 ভোল্ট হয়েছে, 24 ভোল্ট। এবার দেখো আমাদের কি করতে হবে, আই এর ভ্যালুগুলো বার করতে হবে। তাহলে আমরা তো ভি এর ভ্যালু পেয়ে গেলাম, আবার আগে আমরা কি করেছিলাম i1 i2 i3 ভ্যালু ভি এর রেসপেক্টে পেয়ে গেছিলাম। তাহলে এবার শুধু ভি এর ভ্যালুটা পুট করে দিলেই হলো। i1 এর ভ্যালু কত হবে, ভি আপন 2 24/2 মানে 12 এম্পিয়ার। i2 এর ভ্যালু কত হবে, মাইনাস অফ ভি আপন 6 মাইনাস অফ 24/6 মাইনাস 4 এম্পিয়ার। আর i3 এর ভ্যালু ভি আপন 4 24/4 ইকুয়ালস টু 6 এম্পিয়ার। বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট প্রবলেম, নোট করে নাও। দেখো আর একটা প্রবলেম আছে, এরকম একটা ফিগার দেওয়া আছে। এবার এই ফিগারে ভিসিই আর ভিএজি বার করতে হবে হয়েছে। ভিসিই মানে কি, যে এই ই বিন্দু সাপেক্ষে সি বিন্দুর ভোল্টেজ কত হয়েছে, আর ভিএজি মানে হচ্ছে জি বিন্দু সাপেক্ষে এ বিন্দুতে ভোল্টেজ কত হয়েছে। তাহলে প্রথম এটা একটা আলাদা লুপ, এটা একটা আলাদা লুপ, ঠিক আছে। এই লুপগুলোর কারেন্ট বার করে নেব। তাহলে এখানে ভোল্টেজ কত আছে, টোটাল 20 ভোল্ট। আর রেজিস্ট্যান্স কত আছে, দেখো সব রেজিস্ট্যান্স এই সিরিজে আছে 6 5 11 9 20, তাহলে 20/20 সমান 1 এম্পিয়ার। এখানে দেখো সাপ্লাই কত আছে 40 ভোল্ট, আর রেজিস্ট্যান্স 8 5 13 7 20, তাহলে 2 এম্পিয়ার। এবার ভিসি ফাইন্ড করার জন্য কি করতে হবে, আমাদেরকে সি বিন্দুর ই বিন্দুর সাপেক্ষে সি বিন্দুতে ভোল্টেজটা বার করতে হবে। তার মানে আমাদের ই বিন্দু থেকে সি বিন্দুতে আসতে হবে, আর সব থেকে শর্টেস্ট পথে আসতে হবে। আমি ই বিন্দু থেকে সি বিন্দুতে এটা ঘুরে এরকমও আসতে পারি, কিন্তু সব থেকে শর্ট যেই রাস্তাটা হবে সেটাই আমাদের আসতে হবে। তাহলে শর্টের রাস্তা কোনটা, ই এইচ বি সি হয়েছে। তাহলে দেখো প্রথম এইখানে ভোল্টেজ ড্রপ হবে, এদিকে কারেন্টের ডিরেকশান কোন দিকে আছে, এইদিকে এর কারেন্টের ডিরেকশান, এইদিকে এর কারেন্টের ডিরেকশান হয়েছে। তাহলে দেখো এখানে কি হবে, ওহমিক ড্রপ, তাহলে কারেন্টের ডিরেকশানের দিকে তাহলে কি হবে নেগেটিভ। তাহলে রেজিস্ট্যান্স কত 5 ইন্টু এই সার্কিটে বা এই লুপে কারেন্ট কত 2, তাহলে -5 ইন্টু 2। তারপরে দেখো এখান থেকে এসে এখানে কি হচ্ছে, পোটেনশিয়াল রাইজ হচ্ছে, তাহলে +10 10 ভোল্ট আছে এটা। আবার এখানেও কি হচ্ছে, কারেন্টের ডিরেকশানের দিকে, তাহলে -5 ইন্টু 1, তাহলে এটা কত হয়ে যাবে -10 + 10 কেটে যাবে, আর এখানে থাকবে -5 ভোল্ট। এবার এই মাইনাস সাইনটার তাৎপর্য কি, যে এইখানে সি বিন্দুতে কম পোটেনশিয়াল আছে, ই বিন্দুতে বেশি পোটেনশিয়াল আছে। আমাদের অ্যাকচুয়ালি বার করতে হতো ভিইসি, কিন্তু প্রশ্নে ভিসিই বার করতে বলে দিয়েছে হয়েছে, ব্যাস। এরপরে দেখো ভিএজি যখন বার করব কি করব, যে এ পয়েন্টের ভোল্টেজ আমরা বার করব জি বিন্দু সাপেক্ষে, তাও আবার কি সব থেকে শর্টেস্ট পাতে আসতে হবে। তাহলে কোনটা হবে, জি এইচ বি এ, এই রাস্তায় আমরা আসবো। তাহলে দেখো প্রথম এইখানে কত হবে 7 × 2, এখানে রেজিস্ট্যান্সটা আছে 7 ওহম, আর এই সার্কিটের কারেন্ট হচ্ছে কত 2 এম্পিয়ার। আবার কারেন্টের উল্টা দিকে যাচ্ছি, তাহলে পজিটিভ 7 × 2। তারপর আবার পোটেনশিয়াল রাইজ, তাহলে +10। আবার হচ্ছে কি এখানেও কারেন্টের উল্টা ডিরেকশানে যাচ্ছি দেখো, তাহলে আবার +6 × 1, তাহলে এখানে হয়ে গেল 30 ভোল্ট। বোঝা গেছে? এই ফিগারটা দেখে যে খুব বড় অঙ্ক, খুব ভারী ভরম অঙ্ক ভাবার কিছু নেই, একদম সহজ, ঠিক আছে? বোঝা গেছে? আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক বটন টিপবে আর শেয়ার করে আরও বেশি বন্ধুদের কাছে পৌঁছে দেবে। থ্যাংক ইউ।